সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন ডিসকাশনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, দেখতে দেখতে বিগত হয়ে গেল আরও একটি বছর, বিদায় নিচ্ছে 2025 সাল। তবে রাজনৈতিক অনিশ্চয়তায় আন্তর্জাতিক বাণিজ্যিক অংশীদার এবং দেশি এবং বিদেশি বিনিয়োগকারীরা উদ্বিগ্ন। 2026-এর শুরুতে অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। সব মিলিয়ে অস্থির ছায় দেশের ব্যবসা বাণিজ্য। এসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। আমার অতিথি শিহাবুদ্দুজা চৌধুরী, তিনি তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। শিহাবুদ্দুজা, আপনাকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকে ধন্যবাদ। আমি শুরুতে যে প্রশ্নটি আপনাকে করতে চাই, আমরা অন্তর্বর্তী সরকারের যদি পূর্ণাঙ্গ এক বছর ধরে, পঞ্জিকা বছর ধরে 2025টা আমরা পূর্ণাঙ্গ বছর হিসেবে পার করলাম, একটু বলবেন যে মানে আপনি যেহেতু ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, বিশেষ করে রপ্তানিমুখী খাতে, একটু বলবেন যে আপনাদের ব্যবসা বাণিজ্যের গত একটা বছর 2025 সালটা আসলে কেমন গেছে? আমাদের তো কন্টিনিউয়াসলি আপনার মাইনাস গ্রোথ, আপনি জানেন গত 4 মাসে মাইনাস গ্রোথ, এবং যেহেতু একটা অগণতান্ত্রিক সরকার, এইটা নিয়ে আমাদের অনেক বেশি প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে আপনার ক্রেতাদের কাছ থেকে। ক্রেতারা জানতে চাচ্ছে যে আপনাদের নির্বাচন কবে হবে এবং গণতান্ত্রিক সরকারের কাছে কবে আপনাদের ক্ষমতা হস্তান্তর করা হবে, এবং নির্বাচন পরবর্তী যেই সময় সেটা পর্যন্ত তারা বেসিক্যালি ওয়েট করতেছে। আর এই ধরনের পরিস্থিতিতে যখন একটা গণ অভ্যুত্থান হয় এবং গণ অভ্যুত্থান পরবর্তীতে যে সংস্কার কাজ চলা থাকে, তখন কিন্তু বিদেশি বিনিয়োগকারী এবং বায়াররা সব একটা শঙ্কিত অবস্থায় থাকে এবং একটা সন্দেহের মধ্যে থাকে যে আদৌ নির্বাচনটা কবে হবে এবং এই পরিস্থিতি থেকে উত্তরণ প্রপারলি হতে পারবে কিনা দেশ, এবং আমাদের দেশ সম্পর্কে যেই আপনার মনে করেন দেশের যে ক্রেডিট রেটিং এবং দেশের অর্থনৈতিক অবস্থা এবং এখানে যে একটা বড় ধরনের লুটতরাজ হয়েছে, এগুলো সবই কিন্তু বিনিয়োগকারীদের কাছে পরিচ্ছন্ন, সবাই ইনফরমেশনগুলো জানে। তো সেই যে দিকগুলো বিবেচনা করে দেখা যাচ্ছে যে অর্থনীতির অবস্থা আসলে খুবই খারাপ এবং দিন দিন কিন্তু আরও খারাপের দিকে যাচ্ছে। আচ্ছা, আপনি বলছিলেন যে যেহেতু একটি অনির্বাচিত সরকার, এমনিতেই দেশি এবং বিদেশি সবাই উদ্বিগ্ন থাকেন আসলে। ঠিক তারপরে আমরা যখন দেখছি যে জাতীয় সংসদ নির্বাচনে তফসিলটা দেওয়া হলো, কিছুটা মানে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। মানে এমনি সংকটে থাকা ব্যবসা বাণিজ্য কি আরও বেশি সংকটে পড়তে যাচ্ছে, এরকম বললেন? হ্যাঁ, আসলে হয়েছে কি, আপনার এই যে ওসমান হাদির যে মৃত্যু, এটা কিন্তু সারা বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের সমস্ত গণমাধ্যমে কিন্তু এই পরিস্থিতি দেখানো হয়েছে, এবং সে কিন্তু একজন সংসদ সদস্য প্রার্থী ছিলেন। তো একজন প্রার্থীকে যখন গুলি করে মেরে ফেলা হয়, তখন কিন্তু পরিস্থিতি কিন্তু আরও ঘোলাটে হয় এবং সন্দেহ কিন্তু বিনিয়োগকারীদের সন্দেহ কিন্তু আরও বাড়তে থাকে যে নির্বাচনের অবস্থা কী হবে এবং নির্বাচন পরবর্তী অবস্থা কী হবে। তো সেখানে কিন্তু আপনার ভালো কিছু আশা করা যায় না, এবং আমাদের কিন্তু কন্টিনিউয়াসলি 4 মাস আমাদের মাইনাস গ্রোথ, এবং আমরা যেটা প্রেডিকশন করতেছি, যে সিচুয়েশন দেখতেছি এখন, যে তথ্য উপাত্ত আমরা দেখছি, তাতে মনে হচ্ছে যে আরও কন্টিনিউয়াস মাইনাস হবে আমাদের রপ্তানি, গার্মেন্টস রপ্তানি। আচ্ছা, আপনাদের একটি হিসাব নিকাশ মাঝে মধ্যে বেশ আলোচনা তৈরি করে যে বিগত দিনে বেশ অনেক শিল্প কারখানা আসলে তালা পড়েছে। শিল্প কারখানায় তালা পড়া মানে তো আসলে অনেক কর্মী বেকার হওয়া, কর্মসংস্থানে সেটি বড় একটি আঘাত তৈরি করে। বাংলাদেশের পোশাক খাত এমনিতেই কর্মসংস্থানে বড় একটি জায়গা তৈরি করে নিয়েছে, এবং সেটি নারীর কর্মসংস্থানে আরও বড় জোরালো অবদান। একটু বলবেন যে এই কারখানার তালা পড়া, কর্মীদের বেকারত্বের এই সংখ্যাগুলোর সবশেষ চিত্র? আমার কাছে এই মুহূর্তে যে তথ্য আছে, গত 4 জুলাই থেকে আজকে পর্যন্ত প্রায় 30টা ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আমি যদি খুব রিসেন্ট ইনফরমেশন আপনাকে দিতে চাই, এবং সেখানে 40 থেকে 45 হাজার শ্রমিক আপনার বেকার হয়েছে। এর মধ্যে নাসা গ্রুপের নাম আছে, এখানে বড় বড় কিছু ফ্যাক্টরি আছে যেগুলো আশুলিয়াতে যেই গণ অভ্যুত্থান পরবর্তী যে আপনার সহিংসতা এবং শ্রমিক আন্দোলনের নামে যে অসন্তোষ এবং শ্রমিকদের যেই ওইখানে যে ইন্ডাস্ট্রিগুলোতে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছিল, সেটার পরিপ্রেক্ষিতে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়েছে। তার মধ্যে বড় বড় কিছু ফ্যাক্টরি আছে, ব্যাক্সিমকো আছে, নাসা আছে, এখানে প্রায় 45,000 শ্রমিক বেকার হয়েছে, আর 30টা মতো ফ্যাক্টরি বন্ধ হয়েছে। এই গত 4 মাসের ঘটনা। আর যদি 1 বছরে যাই, সেক্ষেত্রে অনেক ফ্যাক্টরি, আপনি প্রায় পেপার পত্রিকায় দেখেছেন, প্রায় 295, 300 এরকম ফ্যাক্টরি বন্ধ হয়েছে টোটাল। কারখানাগুলো বন্ধ হওয়ার কারণগুলো আসলে, আপনি যেহেতু বিজিএমইর বোর্ডে আছেন,
একটু বলবেন যে মালিকরা তো নিশ্চয়ই আপনাদের কাছে জানায় যে আসলে তারা কেন রুগ্ন হচ্ছে, কেন সংকটের মধ্যে পড়ছে। মানে এই যে বললেন যে প্রায় 300 কারখানা তালা পড়লো, মানে কারণগুলো আসলে কি বিশ্লেষণ কারখানা করছেন? আসলে বন্ধ হওয়ার অনেকগুলো কারণ আছে। আমি যদি আপনাকে প্রধান মানে মোটা দাগে যদি বলি, মোটা দাগে হলো যে প্রথমত হলো যে আপনার এই যে শুল্ক যুদ্ধ, শুল্কের কারণে আমরা যে 20% অতিরিক্ত শুল্ক আমাদের উপর আরোপ হয়েছে, এবং চায়নার উপরে টোটাল 50%, ইন্ডিয়ার উপরে 50% যেটা হয়েছে। আমরা আশা করেছিলাম যে এই শুল্ক আরোপের পরে আমরা একটু সুবিধাজনক অবস্থায় থাকব, কিন্তু দেখা গেছে যে উল্টাটা। কারণ একটা দেশে যখনই কোনো পণ্যের উপরে শুল্ক আরোপ হয়, সেখানে কিন্তু পণ্যের দাম বেড়ে যায়, আর পণ্যের দাম যখনই বেড়ে যাবে তখনই কিন্তু আমদানিকারকরা আমদানি কম করবে। এটাই কিন্তু খুব স্বাভাবিক একটা অঙ্ক, এবং সেই অবস্থাটাই কিন্তু এখানে হয়েছে। যখনই চায়না, ইন্ডিয়া, বাংলাদেশ এবং অন্যান্য যে সোর্সগুলো আছে, যে সোর্সিং কান্ট্রিগুলো আছে আমেরিকার জন্য, প্রত্যেকটা জায়গায় যখন শুল্ক পরিবর্তন হয়েছে তখনই কিন্তু আমদানিকারকরা আমদানি কমিয়ে দিছে। এই যে আমদানি কমিয়ে দেওয়ার পরবর্তী যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে সমস্ত জায়গায় কিন্তু অর্ডার কমে গেছে। তো আমাদের তো মূল মার্কেটটা হলো আপনার ইউরোপে আমরা প্রায় 50% আমরা এক্সপোর্ট করি। তা এখন আমাদের প্রতিযোগী দেশ যেটা করলো সেটা করলো, বিশেষ করে আমি চায়নার কথা বলবো, ইন্ডিয়ার কথা বলবো, ওরা আমাদের সাথে কম্পেয়ার করে তুলনামূলক পণ্যের মূল্য কমিয়ে দিচ্ছে। পণ্যের মূল্য কমিয়ে দিয়ে অ্যাগ্রেসিভলি মার্কেটিং করছে ইউরোপে এবং নতুন বাজারগুলোতে, বিশেষ করে কোরিয়া, আপনার জাপান, তারপরে মিডল ইস্টের কিছু কান্ট্রিতে ওরা কম প্রাইসে অফার করছে, এবং ইউরোপেও তারা কিন্তু খুব কম প্রাইসে কিন্তু ওরা অফার করে, এখানে অ্যাগ্রেসিভ মার্কেটিং করে ওই বাজারগুলোতে, আমি যদি একদম বাংলা ভাষায় বলে, হানা দিয়েছে। আচ্ছা, তা হানা দেওয়ার কারণে আমাদের ওই মার্কেটগুলোতে কিন্তু আমরা অর্ডার হারিয়েছি, আর এদিকে ইউএসের তো আপনার ডিমান্ডও কমে গেছে। তো এটা হলো একটা সিচুয়েশন, একটা কারণ। আর নাম্বার 2 যে কারণ আছে সেটা হলো যে আমাদের ব্যাংকিং ব্যবস্থা। গণঅভ্যুত্থানের পরবর্তীতে আপনি দেখেছেন যে 19টা ব্যাংকের ক্যাপিটাল ঘাটতি, এবং 19টা ব্যাংকের মধ্যে আমাদের যেই 5টা ব্যাংক এখন মার্জিং হলো, সেখানে 2টা ব্যাংক আছে, এক্সিম ব্যাংক আর SIBL ব্যাংক। এই 2টা ব্যাংকে আমাদের প্রায় 250 ফ্যাক্টরি আছে, এবং খুব ভালো ভালো ফ্যাক্টরি, যাদের কোনো এক্সপোর্ট খুব ভালো লেভেলে এক্সপোর্ট করে, কোনো ওভারডিউ নাই, কোনো লাইবিলিটি নেই, কিচ্ছু নেই। এই ধরনের ব্যবসায়ীরা যখনই তাদের নিজস্ব টাকা ব্যাংক থেকে তুলতে পারবে না, নিজস্ব এলসি যখন করতে পারবে না, এবং ওনাদের যে এক্সপোর্ট প্রসিড আসতেছে সেই এক্সপোর্ট প্রসিডটা প্রপারলি অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে না, এবং প্রপারলি ডিস্ট্রিবিউশন যখন হবে না, সে কিন্তু টোটালি স্টাক আপ হয়ে যাচ্ছে। এবং এই স্টাক আপ হওয়ার কারণে কিন্তু বড় বড় ব্যবসায়ীরা কিন্তু ওখানে প্রবলেম পড়ে আছে, এবং অন্য ব্যাংকেও যারা যাবে, অন্য ব্যাংকে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো বাধা বিপত্তি এখানে আছে। এদের সাথে লাইবিলিটি ক্লিয়ার করা এবং অন্য ব্যাংকে যে নতুন করে ব্যবসা করা, এই টোটাল জিনিসগুলো আমরা বাংলাদেশ ব্যাংকে অবহিত করেছি, ওরাও কাজ করতেছে, কিন্তু এই আজকে প্রায় 3-4 মাস হয়ে গেল, এগুলো কোনো সলিউশন কিন্তু হচ্ছে না। তো এখানে ব্যাংকিং একটা বড় বাধা। আর গণ অভ্যুত্থান পরবর্তী কিছু ব্যবসায়ী আপনার রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল আপনার পূর্ববর্তী সরকারের সাথে, এদের কিছু মালিকরা বাংলাদেশে এখন নাই। খুব সঙ্গত কারণেই তারা দেশ ছেড়ে অন্য দেশে চলে গেছে। তো ওই ফ্যাক্টরিগুলোতে কিন্তু ব্যাংকগুলো আর ফার্দার কোনো ইনভেস্টমেন্ট করে নাই। তো এইটাও কিন্তু ব্যবসা একটা ক্ষতির কারণ। আর নাম্বার 3 হলো যে বাংলাদেশের সামনে নির্বাচন, গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি, এই 3টা হলো মোটা দাগে কারণ আমি যেটা মনে করি। আর 4 নম্বর 5 নম্বর ছোট 2টা কারণ আছে। যেমন আপনার জ্বালানি, অবকাঠামোগত উন্নয়ন, এগুলো কমন কথা, সবাই কিন্তু বলছে। এটা তো শুনতে আমার মনে হয় যে আপনারাও মোটামুটি মুখস্থ যে এই সেক্টরের জ্বালানি কী অবস্থা। আরেকটা বিষয় হলো যে এই সারা ওয়ার্ল্ড ওয়াইডে আপনার পণ্য পরিবর্তন হচ্ছে। পণ্য পরিবর্তন হয়ে, যেমন আমরা কিন্তু আমাদের বাংলাদেশ কিন্তু টোটালি কটন বেস। আমরা কিন্তু যে নিটের যে এক্সপোর্ট করি 100% কটন করছি, এবং কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন আপনার নন কটন এবং আপনার ম্যানমেড ফাইবারের ডিমান্ড বাড়ছে। সারা পৃথিবীতে গত 24-25 অর্থ বছরে দেখা গেছে যে আপনার $550 বিলিয়ন ছিল আপনার ডিমান্ড, গার্মেন্টসের ডিমান্ড। তার থেকে 57% পর্যন্ত হলো আপনার নন কটনের ডিমান্ড, নন কটন এক্সপোর্ট হয়েছে গত এই 24-25 অর্থ বছরে। তার মাত্র 3.6% নন কটনের এক্সপোর্টের শেয়ার হলো আমাদের। আমরা কিন্তু খুবই নমিনাল একটা শেয়ার, খুবই মিনিমাম একটা শেয়ারে এই পণ্যতে আমরা আছি, নন কটনে আমরা আছি। আমাদের টোটাল এক্সপোর্টটা হলো কটন বেস। তা আমাদের কিন্তু এই জায়গাটাতে পরিবর্তন করতে হবে, এখানে ইনভেস্টমেন্ট করতে হবে, এবং নন কটনে কিন্তু আমাদের আগাইতে হবে।
তো এই জায়গাগুলোতে কিন্তু গভর্নমেন্টের কিছু পলিসি সাপোর্ট দরকার। সেই পলিসিগুলো নিয়েও কিন্তু বিজেপির পক্ষ, আমি যেহেতু পলিসি নিয়ে কাজ করি, আমি গভর্নমেন্টকে ইনফর্ম করেছি লিখিতভাবে যে এই জায়গাগুলোতে আমাদের পলিসি সাপোর্ট দরকার। যদি পলিসি সাপোর্ট হয় তাহলে আমাদের নন কটনের এক্সপোর্ট বাড়বে, এবং নন কটনের এক্সপোর্ট বাড়লে আমরা এই শেয়ারটা যদি বাড়াইতে পারি তাহলে আমাদের এক্সপোর্ট বাড়বে। আপনি ব্যাংকিং খাতের কথা বলছিলেন, সংকটের কথা বলছিলেন, এবং সেটা আসলে আপনাদের রপ্তানিমুখী খাতকে কীভাবে আক্রান্ত করছে সেই চিত্র জানাচ্ছিলেন। এর মধ্যে আমি একটু যোগ করতে চাই, আমরা সম্প্রতি খেয়াল করছি যে অর্থনীতি এমন একটা জটিল গ্যারাকলের মধ্যে যে মূল্যস্ফীতি সামাল দিতে গিয়ে নীতি সুদহার বাড়ানো হচ্ছে, যার কারণে বিনিয়োগের যে সুদহার ব্যাংকের সেটি বেড়ে যাচ্ছে। এখন প্রায় 15-16% হারে সুদ দিয়ে আপনাদেরকে তহবিল নিতে হচ্ছে। এই 16% সুদ দিয়ে কি আসলে ব্যবসা বাণিজ্যে টিকে থাকা সম্ভব? এইটা একদম এক কথায় যদি বলি ইম্পসিবল। 16% সুদ পৃথিবীর কোনো জায়গায় নাই। 16% সুদ দিতে হইলে কত পার্সেন্ট গ্রস প্রফিট করতে হবে আপনি জানেন? সেই পরিমাণ সিএমকে আমরা পাচ্ছি, সেই পরিমাণ ইনকাম কি আমাদের আছে? আমাদের যেই পরিমাণ এক্সপেন্ডিচার বেড়েছে, আপনার পণ্যের মূল্য, কাঁচামালের মূল্য, ক্যারিং খরচ, আপনার বিদ্যুৎ, গ্যাস, ইনকাম ট্যাক্স, আপনার ওয়ার্কার শ্রমিকদের বেতন, ব্যাংকের ইন্টারেস্ট, সব কিছু তো খালি বাড়তির দিকে। তো আমাদের ইনকামটা কোথায়? আমাদের ইনকাম তো কমের দিকে, আমরা তো আরও বেশি কম্পিটিশনে পড়ছি। এখন কিন্তু ইন্ডাস্ট্রিগুলোর অবস্থা নাবিশ্বাস। এই যে আপনার ব্যাংকিং জটিলতা, আপনি একদম আমাদের যে কাঙ্ক্ষিত ব্যাংকিং যেটা আমাদের একদম প্রাপ্য ব্যাংকিং, যেটা নর্মালি এর আগে হয়ে আসছিল, আজ থেকে 4 বছর 5 বছর আগে এগুলো নিয়ে কোনো সমস্যা ছিল না, সেই জিনিসগুলো এখন হচ্ছে না। মানে ব্যাংক একজন গার্মেন্টস মালিক আপনি টিটি নিয়ে আসে, টিটির এগেনস্টও সে ব্যাক টু ব্যাক দিতে ভয় পাচ্ছে। আমার কাছে কয়েকদিন আগে গার্মেন্টস ইন্ডাস্ট্রি মালিক কমপ্লেন করলো যে ভাই আমি 30% টিটি নিয়ে আসছি, আমি ব্যাংকে বলছি যে টিটির এগেনস্টে আমাকে যতটুকু সম্ভব ব্যাক টু ব্যাক দেন। সে বলছে না, আমি টিটির এগেনস্টে ব্যাক টু ব্যাক দিতে পারবো না। তার মানে এখানে কিন্তু একটা আনপ্রফেশনাল আপনার অ্যাপ্রোচ চলতেছে এবং আনপ্রফেশনাল ব্যাংকিং চলতেছে। এই জিনিসগুলো কিন্তু মানে বাংলাদেশ ব্যাংকের উচিত এগুলো নিয়ন্ত্রণ করা এবং দেখা। এগুলো না দেখলে যেটা হবে যে এমনি তো ব্যবসা নাই, তারপরে যে এই অল্প ব্যবসার মধ্যে যদি এই ধরনের জটিলতা থাকে, পলিসি জটিলতা, ব্যাংকিং জটিলতা, কাস্টম জটিলতা, এত কিছুর মধ্যে তো আসলে ব্যবসায়ীরা একদম ব্যবসা করতে পারবে না। আচ্ছা, আপনি শ্রমিকের কথা বলছিলেন, যেহেতু নতুন বছর আসছে, 1 সপ্তাহ আর নতুন বছর শুরু হতে, নতুন বছর আসলে তো শ্রমিকের বেতন ভাতা নিয়ে একটি বাড়তি চাপ তৈরি হয়। নতুন বছরে বেতন বাড়াতে হয় শ্রমিকদের। আমরা গত বছরটা আমরা দেখলাম যে শ্রম মন্ত্রণালয়ের চাপ বলি বা উদ্যোগে বলে আপনাদের 9% বেতন বাড়াতে হয়েছে। এই বছর কি সেটি আবার নতুন করে একটা সংকট তৈরি করবে কিনা? এই যে বেতন বাড়াতে হবে, এগুলো নিয়ে কোনো শ্রমিক অসন্তোষের কোনো সংখ্যা দেখছেন? আসলে এই বেতন বৃদ্ধির জন্য তো আপনার একটা গাইডলাইন আছে, আপনার জানেন, এবং 9%-এরও একটা গাইডলাইন অলরেডি আছে। তো এটা নিয়ে আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের যে কনসার্ন ভাইস প্রেসিডেন্ট আছে, ওনারা সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কাজ করছে, এবং আমরা আশা করি যে এই টোটাল জিনিসটার একটা ফয়সালা ওনারা ওইভাবে করে তারপরে সমস্ত মেম্বারদেরকে দিবে, যাতে নতুন করে কোনো শ্রমিক অসন্তোষ সেখানে তৈরি না হয়। শ্রম আইন নিয়ে আপনারা বেশ কিছু প্রশ্ন তুলেছেন, আপনারা সংবাদ সম্মেলনও করেছেন, সেটি নিয়ে সরকারের তরফ থেকে তো কোনো সাড়া পাননি। আমরা যেহেতু একটি অন্তর্বর্তী সরকারে যাচ্ছি, নির্বাচন হলে নতুন রাজনৈতিক সরকার আসবে, তখন কি আপনারা এই শ্রম আইন নিয়ে সরকারের সঙ্গে আবার একটু দেন দরবার আলোচনা করবেন? আমরা আসলে চাচ্ছি যে শ্রমিকের অধিকার ঠিক থাকুক এবং যারা ব্যবসা করবে তাদেরও একটা ব্যবসায়িক পরিবেশ ঠিক থাকুক। আমরা এই সরকারের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি, এবং এই সরকারের সময় যদি আমরা সমাধান পাই তাহলে পেয়ে গেলাম, এবং পরবর্তী সরকার যখন আসবে অবশ্যই আমরা আমাদের শিল্পের স্বার্থে এগুলো নিয়ে কথা বলবো। আপনি বাংলাদেশ ব্যাংকের নীতি পলিসি নিয়ে যদি আমরা একটু আলাপ করি, বাংলাদেশ ব্যাংক বেশ কিছু নীতি পলিসি আপনাদেরকে দিয়েছে যেগুলো আসলে ব্যবসার জন্য সহায়ক বলে বাংলাদেশ ব্যাংক দাবি করে। আবার অনেক ক্ষেত্রেই উদ্যোক্তারা বলেন যে আসলে এমন জটিল করে এই নীতিগুলো দেওয়া হয় যেগুলো আসলে ব্যবসায়ীরা নিতে পারেন না। একটু বলবেন যে বাংলাদেশ ব্যাংক যে নানা রকম পদক্ষেপগুলো নিচ্ছে, এগুলো নিয়ে আপনাদের অবস্থানটা কি? বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তার যে পদক্ষেপটা নিয়েছে, নীতি সহায়তার যেই এই সার্কুলারটা দিয়েছে, এবং নীতি সহায়তা সার্কুলার দেওয়ার আগেও তারা যে ব্যবসায়ীদেরকে নিয়ে একটা কমিটি করেছে ব্যাংকগুলোকে নিয়ে, এটা আমি বাংলাদেশ ব্যাংকের প্রশংসা করি। কারণ এই গণ অভ্যুত্থান পরবর্তী এরকম একটা কমিটি দরকার ছিল, এবং এই ধরনের একটা নীতি সহায়তা প্রয়োজন ছিল বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য। এবং পরবর্তীতে ওনারা এত বেশি এই প্রবলেম বাংলাদেশ ব্যাংক একা যখন এটাকে সমঝোতা করতে পারেনি, নিয়ন্ত্রণ করতে পারেনি, তখন এটাকে ডিসেন্ট্রালাইজ করে সার্কুলার 7/2025 করে একটা সার্কুলার দিয়ে অন্য শিডিউল ব্যাংকগুলোর মধ্যে এগুলোকে ডিসেন্ট্রালাইজ করে দিল।
কিন্তু দুঃখের বিষয় হলো যে সার্কুলারটা যেটা হয়েছে, সার্কুলারটা নিয়ে আমরা আবার বাংলাদেশ ব্যাংকে ধন্যবাদ জানাই যে ভালো একটা সার্কুলার করেছে, এবং এটা সমস্ত স্টেক হোল্ডারদের সাথে কথা বলিয়ে তারা করেছে। কিন্তু প্রবলেমটা হলো যে এই যে সার্কুলারগুলা যেভাবে ইমপ্লিমেন্ট হওয়ার কথা সেভাবে ইমপ্লিমেন্ট হয় না। ব্যাংকগুলোর অবস্থা এতই খারাপ যে তারা কাউন্টার থেকে 5,000 টাকার চেক অনার করতে পারে না, তাদের কাছে নগদ টাকার সমস্যা, টাকা দিতে পারতেছে না। কিন্তু অন্য আরও কিছু ব্যাংকে কিন্তু টাকা পড়ে আছে, সেখান থেকে কিন্তু টাকা এনে এগুলোকে ডিস্ট্রিবিউট করতে পারে। ওই ব্যাংক এই ব্যাংকে এখন টাকা দিচ্ছে না। মানে অর্থনীতির অবস্থা এতই নাজুক যে এই সার্কুলারগুলো প্রপারলি তারা অনার করতে পারতেছে না, এবং তারা অনার করতেছে না। সার্কুলারে লেখা আছে যে এইভাবে করতে হবে, কিন্তু সার্কুলারকে তারা ডিসঅনার করতেছে এই শিডিউল ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারকে যেইভাবে অনার করা উচিত, এবং অনার করলেই কিন্তু ব্যবসায়ীরা সুযোগটা পাবে, এবং ব্যবসায়ীরা যখন সুযোগ পাবে এবং সেই যখন ব্যবসাতে ফিরে আসবে এই নীতি সহায়তা পেয়ে, তখন না সে তার লাইবিলিটি পরিশোধ করতে পারবে। কারণ তার তো একটা সঙ্গত কারণেই ঋণ হয়েছে, সঙ্গত কারণেই সে আজকে খারাপ অবস্থায় পড়েছে, এবং সেইটা বুঝেই তো বাংলাদেশ ব্যাংক একটা নীতি সহায়তা দিয়েছে। কিন্তু সেই নীতি সহায়তাকে যদি মান্য না করে ব্যাংকগুলো, শিডিউল ব্যাংকগুলো যদি মান্য না করে, যদি এটা না মানে, তাহলে আমরা কোথায় যাব? আমরা তো এই নীতি সহায়তাটা পাচ্ছি না, বিকজ ব্যাংকগুলো এটাকে ডিসঅনার করতেছে। এটা একটা বড় সংকট আমাদের এই মুহূর্তে। শেবুদ্দুজা, একটু বিজিএমই এর প্রসঙ্গে একটু আলাপ করতে চাই আপনার সঙ্গে। আপনাদের বোর্ডের 6 মাস পূর্ণ হয়েছে, এরই মধ্যে আপনার তো নানা প্রতিশ্রুতি মালিকদের দিয়েছেন একগুচ্ছ ইশতেহারে, নির্বাচনী ইশতেহারে। একটু বলবেন যে আসলে 6 মাসে আপনারা কি অর্জন করলেন? আমরা দায়িত্ব নেওয়ার পরপরই প্রথম যেই জিনিসটা আমরা ফেস করেছি, যেই বাস্তবতা আমরা ফেস করেছিল, যে অনেকগুলো ফ্যাক্টরিতে অসন্তোষ ছিল। সেই ফ্যাক্টরির শ্রমিকরা আমাদের বিজিএমিতে আসতো। এই ফ্যাক্টরির যে শ্রমিক অসন্তোষগুলো সমাধান করতে করতে আমাদের প্রায় 3 মাস কিন্তু শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণ করতে হয়েছে। এখন আলহামদুলিল্লাহ নতুন কোনো সমস্যা আমাদের সামনে নেই। তারই মধ্যে আমরা যেটা করেছি যে আপনি জানেন যে আমরা 25% চার্জ কমেছি বিজিএমির, যেটা আমাদের মেম্বারদের জন্য অত্যন্ত মানে খরচ কমিয়েছে। আমরা অ্যাটলিস্ট বিজিএমির পক্ষ থেকে তাদের খরচ কমানোর জন্য একটা সহযোগিতা করেছি, এটা প্রথম কাজ। দ্বিতীয় হলো যে আপনার নীতি সহায়তার যে সার্কুলার 7, এইটা আমরা দেন দরবার করে আমরা নিজেরা ফলো আপ করে বাংলাদেশ ব্যাংকের সাথে, মন্ত্রণালয়ের সাথে ফলো আপ করে এই সার্কুলার 7 যেটা এসছে, এটা আমাদের একটা বড় ভূমিকা ছিল বিজিএমির। এবং সার্কুলার 13/2024 এটা হলো আপনার এক্সিট পলিসিটা ছিল হলো আপনার 10% মার্জিন দিয়ে 2 বছরে এক্সিট করা, যেটা ইম্পসিবল। তো সেটাকে আমরা 5% মার্জিন কমিয়েছি। এখন 5% মার্জিন দিয়ে আপনি 4 বছর এবং 1 বছর গ্রেস পিরিয়ডে এক্সিট করতে পারবেন। আর সার্কুলার 7-এ আপনি 2% মার্জিন দিয়ে 2 বছর গ্রেস পিরিয়ডে 10 বছরে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন। এই দুইটা সার্কুলার আমরা আলহামদুলিল্লাহ আমরা এই 6 মাসের মধ্যে আমরা করেছি, এটা আমাদের অ্যাচিভমেন্ট। আর নাম্বার 3 হলো যে আপনার এই প্রচ্ছন্ন প্রত্যক্ষ রপ্তানিকারকের একটা সমস্যা ছিল। কোনো প্রত্যক্ষ রপ্তানিকারক যদি কোনো প্রচ্ছন্ন রপ্তানিকারক যাদের বন্ড নাই, তাদের এখানে যদি কোনো কাজ করাতো, তাহলে সেখানে ভ্যাট দিতে হইতো। এই সার্কুলারটা আমরা পরিবর্তন করিয়েছি, এবং এনবিআর থেকে সার্কুলার অলরেডি ইস্যু হয়েছে, এটা অলরেডি ইমপ্লিমেন্টেড, এখন আর ভ্যাট দেওয়া লাগে না। নাম্বার 3 হলো যে আমরা এফওসিকে সহজসত্ব করার জন্য প্রক্রিয়াধীন আছে জিনিসটা, এটা অলরেডি 90% কাজ ডান। আশা করছি মাসখানেকের মধ্যে এই এফওসির যেই সার্কুলার আছে, এফওসির যে এসআরওটা আছে, এটা ইস্যু হলে আমাদের দেশের এই যে ব্যাংকিং জটিলতার জন্য যে ব্যাক টু ব্যাক সমস্যা, এখানে একটা সহযোগিতা হবে। এবং এফওসি তো আপনি বুঝেনি, ফ্রি অফ কস্টে বায়াররা কাঁচামাল পাঠিয়ে দেবে, আমরা শুধু এক্সপোর্ট করবো, যেটা বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যখন প্রথম শুরু হয়েছিল সেটা কিন্তু এফওসি ভিত্তিতে শুরু হয়েছিল। তো এফওসিটা এই মুহূর্তে খুবই প্রয়োজন, এই জন্য যেহেতু ব্যাংকিংয়ের সমস্যা। আর নাম্বার 2, এটা একটা খুবই ঝুঁকিমুক্ত, মানে ঝুঁকিবিহীন একটা বিজনেস, এটা আমরা করতে চাচ্ছি। তো এখানে একটা বাধা হলো আমদানি প্রাপ্যতা। আমদানি প্রাপ্যতাটা নিয়ে আমরা কয়েকবার মিটিং করেছি। আমরা আপনার বাণিজ্য উপদেষ্টার সাথে বসেছি, বাণিজ্য সচিবের সাথে বসেছি, নীতিগত সিদ্ধান্ত হয়েছে, এটা দিবে আমাদেরকে। তো এইটা হয়ে গেলে আমাদের বড় ধরনের একটা পলিসি সাপোর্ট আমরা পাবো আশা করছি। আর নাম্বার 3 হলো যে নন বন্ডের একটা ইস্যু আছে, যেটা নিয়ে আমি আপনার সাথে আরও 9 মাস আগে কথা বলেছিলাম। সেই পলিসিটা এখনও হয় নাই। আমরা এনবিআর চেয়ারম্যানের সাথে কথা বলেছি, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছে যে খুব রিসেন্টলি উনি এই পলিসিটা আমাদের করে দেবে। আরও 4-5টা পলিসি নিয়ে আমরা কাজ করছি, এবং আরও কিছু উল্লেখযোগ্য অনেকগুলো বিষয় আমরা এই 6 মাসে
করেছি, এটা আপনাকে হয়তো এই অল্প সময়ে ব্যাখ্যা করা সম্ভব না। আপনি কি কি অর্জন করেছেন তার বড় একটা ফিরিস্তি যখন দিলেন, একটু আবার একটু আমি নির্বাচনী প্রতিশ্রুতিতে নিয়ে যেতে চাই আপনাকে। আপনারা বড় একটা প্রতিশ্রুতি ছিল যার কারণে মালিকরা আপনাদেরকে বড় বিজয় কিন্তু দিয়েছে আসলে ফোরামকে বিগত নির্বাচনে, যে পোশাক খাতের জন্য একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা। এটি নিয়ে সরকারের সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা, বা এটি নিয়ে আপনাদের চিন্তা কোথায় এখন? আসলে এখন তো যাচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা তো কেমন আপনি নিজেই জানেন। ওনারা অর্থনীতি সামাল দেওয়া, সামনে নির্বাচন সামাল দেওয়া, এখানে ওনারা অনেক ব্যস্ত, এবং এই জিনিসগুলো সামাল দিতেই কিন্তু হিমশিম খাচ্ছে এই তত্ত্বাবধায়ক সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার। এই সময় আসলে এই প্রস্তাব দিয়ে কোনো লাভ নেই। আমরা নির্বাচিত যে সরকার আসবে ওনাদের কাছে আমরা এই প্রস্তাব দিব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আশা করি যে আমরা এই বিষয়টা পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে তার কাছ থেকে ইনশাআল্লাহ আদায় করে নেব। বিজেপির বড় একটি বদনামের জায়গা ছিল আসলে বিগত দিনে এটিকে অনেকটা রাজনীতিকরণ করা হয়েছে, দলীয় কার্যালয়ে পরিণত করা হয় পতিত সরকারের। আপনারা প্রতিশ্রুতি দেন এটি একটি অরাজনৈতিক সংগঠনে আপনারা পরিণত করবেন, কিন্তু বর্তমান প্রেসিডেন্ট একটি দলের হয়ে নির্বাচন করছেন, এবং অনেক পোশাক মালিক এখন বলছেন যে নানা কারণে এত ব্যস্ত তিনি, তাকে আসলে পাওয়া যায় না। একটু বলবেন এর জবাব কি আসলে? দেখেন, আমাদের যে প্রেসিডেন্ট আছে উনি কিন্তু আগেই রাজনীতি ইনভলভ ছিলেন। উনি প্রেসিডেন্ট নির্বাচন করারও বহু আগ থেকে কিন্তু উনি একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, অফকোর্স আমি এটা স্বীকার করি, আপনার সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি বেসিক্যালি নির্বাচন করতে চায় নাই, এবং উনি বহুবারই এটাকে রিফিউজ করা হয়েছে। পরবর্তীতে একটা বিশেষ দলের একদম উচ্চ পর্যায় থেকে ওনাকে চাপ দেওয়া হয়েছে যে নির্বাচন আপনাকে করতে হবে। তখন উনি যেটা চিন্তা করলেন যে উনি যদি নির্বাচন না করে এবং ওই বিশেষ ওই দল যদি ক্ষমতায় আসে, তখন বিজেপিতে কাজ করাটা খুব মুশকিল হয়ে যাবে। বিজেপির স্বার্থে এবং ব্যবসায়ীদের স্বার্থে, সব কিছুর স্বার্থেই কিন্তু ওনাকে নির্বাচন করতে হয়েছে আর কি। তাই আমরা যারা অফিস বেয়ারার আছি এবং যে ডাইরেক্টর আছি তাদের সবার মধ্যে বিজেপির যে দায়িত্ব, যে কাজ সবাইকে ভাগ করে দিয়েছে, এবং আমরা সবাই মিলেই কিন্তু সবগুলো কাজ করছি। আমাদেরকে কিন্তু মেম্বাররা ফোন দিলেই কিন্তু পাচ্ছে, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু স্ব জায়গার থেকে যথেষ্ট সুন্দরভাবে কাজ করছে। প্রেসিডেন্টকে আমরা প্রতিনিয়ত পাচ্ছি, যখনই কোনো কাজে আমাদের প্রয়োজন মনে করি প্রেসিডেন্টকে ফোন দিচ্ছি, উনি আমাদেরকে ওইভাবে গাইডলাইন করছে এবং কাজ করতেছে। আমাদের এখানে বিজেপি পরিচালনার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আমার শেষ প্রশ্ন ছোট করে একটু উত্তর দিবেন। আমরা বিগত দিনে যেটা দেখেছি যে আপনাদের সংগঠনে নতুন সদস্য পদ দেয়া নিয়ে এবং ভোটার তালিকা নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে, কারচুপি হয়েছে। আপনাদের শাসনামলে নতুন করে অনেকে সদস্য পদ দিচ্ছেন। বলবেন যে এখানে কতটা স্বচ্ছভাবে বিজেপি যারা নতুন সদস্য হচ্ছেন, কতটা স্বচ্ছভাবে সেটি রক্ষা করা হচ্ছে? আমরা গত বোর্ডে এবং পূর্বে যে নিয়ম ছিল সেই নিয়মকে একটু পরিবর্তন করে আমরা বোর্ডে কিন্তু একটা নতুন গাইডলাইন করা হয়েছে। এটা আমাদের গত বোর্ড মিটিং আমরা অ্যাপ্রুভ করেছি, এবং সেই নতুন গাইডলাইন অনুযায়ী আমাদের একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট এবং 2 জন ডাইরেক্টর কিন্তু এখানে ইনভলভ আছে। খুবই স্বচ্ছতার সাথে পরিচ্ছন্নভাবে কিন্তু এই মেম্বারশিপ দেওয়া হচ্ছে। এখানে কোনো দুর্নীতি, কোনো কিছু সুযোগ নেই। আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে এমন নাগরিকের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, ডিসকাশনের এই পর্ব আমরা এখানে শেষ করছি। অতিথি যেটি বললেন যে যেহেতু একটি অনির্বাচিত সরকার শাসন ক্ষমতায় রয়েছে, বিদেশি ক্রেতারাও কিন্তু তাদের শঙ্কার কথা বলছেন। আমরা আশা করি নির্বাচিত সরকার আসলে দেশে ব্যবসা বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে, এবং বিদেশি বাণিজ্যিক অংশীদার যারা আছে বাংলাদেশের ব্যাপারে তাদের আগ্রহ তখন আরও হয়তোবা বাড়বে। সেই আশাবাদ রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন।